বাংলা এ শুধু একটি ভূগোল নয়, এ এক অনুভূতি, যেখানে প্রতিটি মাটির ঘ্রাণে মিশে থাকে সুর, যেখানে শিশুর প্রথম কান্না যেন রাগ ভৈরবী, আর সন্ধ্যার আলোয় গৃহের আঙিনায় ভেসে আসে গান, সেই গান যা বিশ্বকে বলে আমার বাংলা। বাংলা গানের জন্মভূমি কেবল ইতিহাস নয়, এ এক অমর যাত্রা, যেখানে প্রতিটি স্বর, প্রতিটি সুর গড়ে তোলে একটি পরিচয়। আমরা গানের জাত, আমরা বাংলার জাত। বাঙালি মানেই সুরের সাধক। গলির মোড়ে হারমোনিয়াম, উঠোনে গান শেখার পাঠ, মণ্ডপে প্রতিযোগিতা, বাড়ির বালকির গলায় একই লাবণ্য পুঞ্জ, সবই মিলিয়ে বাংলা হয়ে উঠেছে বিশ্বের শ্রেষ্ঠ গায়ক, সুরকার, সঙ্গীতকারদের এক বিশাল পাঠশালা। আজকের বিশ্ব সঙ্গীতের মানচিত্রে বাংলার অবদান এক অমূল্য রত্ন। এখানে গানের জন্য শুধু তালিম নয়, তৈরি হয় আত্মা, যে আত্মা গানকে শুধু শিল্প নয়, করে তোলে সাধনা। বাংলা দিয়েছে রবীন্দ্রনাথের গান, নজরুলের বিদ্রোহী সুর, পেয়েছে সলিল চৌধুরীর সমাজ চেতনা, হেমন্তের মাধুর্য, মান্নাদের নিপুণ কারুকার্য। তবে থেমে নেই বাংলা। নতুন নতুন তারকারা উঠে আসছেন নিজেদের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। এদের প্রতিটি আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। তাদের গান যেন প্রতিদিনের লড়াইয়ের মাঝে সাহস হয়ে দাঁড়ায়। আর সেই সাহস, সেই লড়াইয়ের গল্পই আমরা বলি বিজয়িনীতে, যারা সুরের মধ্যে খুঁজে পেয়েছেন নিজের পরিচয়, নিজের স্বাধীনতা। আজ আমরা শ্রদ্ধা জানাই সেই সব বিজয়িনীদের, যারা গানকে করেছেন জীবনের মূল মন্ত্র। আজকের বিজয়িনীর পর্বে আমরা আপনাদের নিয়ে চলেছি এমন এক তরুণী প্রতিভার জগতে, যার কণ্ঠে রয়েছে আবেগের ঝংকার, যার চোখে রয়েছে স্বপ্নের দীপ্তি। তিনি হলেন অঙ্কিতা ভট্টাচার্য। মাত্র 22 বছর বয়সে অঙ্কিতা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সঙ্গীত শিল্পী, অভিনেত্রী ও স্টেজ পারফর্মার হিসেবে। তার জীবন যেন এক সুরেলা গল্প, যেখানে আছে কঠোর পরিশ্রম, পারিবারিক অনুপ্রেরণা ও শিল্পের প্রতি গভীর ভালোবাসা। শৈশবেই মায়ের হাত ধরে শুরু সঙ্গীতের পথ চলা। পরে প্রশিক্ষণ নিয়েছেন রাধাপদ পাল ও রথিজিৎ ভট্টাচার্যের মতো গুণী শিক্ষকের কাছে। নৃত্য শিল্প থেকে সঙ্গীতে ঝোঁকটা তখনই ধরা পড়ে যখন তার বাবা অনুভব করেন মেয়ের কণ্ঠে আছে এক অনন্য জাদু, সাফল্যের সুর। 2018-19 সালে সারেগামাপা বিজয়ী হয়ে অঙ্কিতা অর্জন করেন জাতীয় খ্যাতি। তার অসাধারণ পারফরমেন্স দর্শক, শ্রোতা সকলের মন জয় করে নেয়। এর আগে তিনি দিল হ্যায় হিন্দুস্তানি প্রতিযোগিতায় ছিলেন রানার আপ। অভিনয়ের জগতে পদার্পণ। অঙ্কিতা থেমে থাকেননি শুধু গানের মঞ্চে, তিনি অভিনয় করেছেন জনপ্রিয় টিভি ধারাবাহিকে, যেমন এক দিওয়ানা থা, নমকিন কিসসে ও রীতি রিওয়াজ, এবং শর্ট ফিল্ম যেমন রিভেঞ্জ ও জোকার জোকার, যা IMDb-তে প্রশংসিত। এই বিজয়িনীর গল্প শুধুই সঙ্গীত বা অভিনয়ের সাফল্য নয়, এটি একজন নারীর আত্ম আবিষ্কারের গল্প। অঙ্কিতা প্রমাণ করে দিয়েছেন বয়স কোনো বাধা নয়, যদি থেকে থাকে নিজের উপর অটল বিশ্বাস, পরিবারের সমর্থন এবং নিজেকে গড়ে তোলার নিরন্তর চেষ্টা। আজ আমরা শুনবো তার কণ্ঠে কিছু হৃদয় ছোঁয়া গান, তার জার্নি, কাঁটায় ভরা পথ পেরিয়ে কিভাবে তিনি দাঁড়িয়েছেন আলোয় ভরা মঞ্চের ঠিক মাঝখানে। তাই বন্ধুরা, আজকের বিজয়িনী শুধুই সঙ্গীতের গল্প নয়, এটা এক তরুণ নারীর আত্মবিশ্বাস, সংগ্রাম ও সাফল্যের গাথা। চলুন দেখে নিই অঙ্কিতা ভট্টাচার্যের অনুপ্রেরণামূলক পথ চলা শুধুমাত্র বিজয়িনীতে। আমার নাতনি অঙ্কিতা ছোটবেলার থেকে ও অনেক কিছু বিষয়ে খুব আগ্রহ ছিল।
বিশেষ করে নাচ এবং গান। ছোটোবেলায় দেখেছি ও যখন হাঁটতে শিখেছে তখন বিড়বিড় করে নিজে গান করতো, আবার কখনো কখনো নিজে খুশি মতন ওই নাটক গান করতো, না কোনো খেলাধুলার মাধ্যমে। যদিও ধীরে ধীরে যখন বড় হয় 5-6 মাস যখন 5 বছর যখন হয় তখন দেখছি ওর ভিতরে একটা গানের একটা প্রবণতা খুব বেশি। গানের সঙ্গে সঙ্গে আবার নাচও, নাচের সঙ্গে গান, এই নাচও করতো আবার গানও করতো। এখন এইভাবে যখন ধীরে ধীরে বড়তে থাকে, আমি অত কিছু বিশ্লেষণ করে বলছি না, সংক্ষেপেই আমি বলছি, নাচ শেখাতে শেখাতে আবার গানের দিকে এগিয়ে আসলো। গানের সুরটাও খুব ভালো, যে যা গান ধরতো এটা অবলীলা ক্রমে সেভাবে গান সে করে ফেলতে পারতো। তো এইভাবে গানের প্রথমে গানের নাচের মাধ্যমে এগিয়ে যেতে পারলো, সঙ্গে সঙ্গে গান। কিন্তু পরে বাবা মা যখনই দেখলো যে নাচের থেকে গানের প্রবণতাটা খুব বেশি এবং গানের সুর এবং গলাটা খুব সুন্দর, এবং আমরাও অনেকে সেটা দেখেছি এবং বলেছি যে ওকে গানেই বলতে দাও। তো পরে নাচ শিখতে শিখতেই ওকে গানে, পরে নাচ থেকে বন্ধ করে দিয়েই ওকে গানের মধ্যেই ঢুকে দেওয়া হলো। তারপরে মা বাবা দুজনেই একরকম গানের তালিম দিত। সেই সময় ওর মা ওকে বসে বসে গান শেখাতো, হারমোনিয়াম শেখাতো, বাবা মাঝে মাঝে লোকের তবলাও দেখাতো। এইরকমভাবে ও গানের দিকে এগোতে থাকে। তারপর নাচটা পরে বন্ধ হয়ে যায়, গানের দিকে এগোতে থাকে। অঙ্কিতা ছোটবেলা থেকে খুব শান্ত ছিল। হ্যাঁ, যখন ও বাড়ি যেত, ও আমার এখানে যখন আসতো, কোনো দুষ্টুমি না, কিচ্ছু না, চুপ করে বসে থাকতো। আমার খেলতো, ওর খেলনাবাটি হচ্ছে খেলনা, রান্না, আমার যে বাসন টাসন ছিল ওইগুলো নিয়ে ও খেলতো। তা আমি ওকে এই খেলনাগুলোই কিনে দিতাম। ওর মা ওকে রেখে রেখে, ওর মাও তো গান বাজনা নিয়েই থাকতো, ওর মা ওকে রেখে যেত আমার কাছে, খুব সুন্দরভাবে ও থাকতো। আমি মাঝে মাঝে কান্নাকাটি করতো মার জন্যে। হ্যাঁ, তা আমি ওইভাবে করে কোলে ঘুম পাড়িয়ে রাখতাম, কোলে নিয়ে খাওয়াতাম। আবার বলতো, দিদা মা কখন আসবে, মা কখন আসবে? আমি বলতো, এই তো আসবে ভাই, একটু পরেই আসবে। না, তুমি যে বললে একটু আগে মা চলে আসবে। আমি বলতাম, হ্যাঁ আসবে তো তোমার মা, তুমি কেঁদো না, তুমি চুপ করে শুয়ে থাকো। আমার কাছে কোলে থাকতো, হ্যাঁ, গুনগুন করে গান করতাম ওর সামনে, গান শুনতো, আবার আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, আবার ও যখন চলে যেত মনটা খুব খারাপ লাগতো, আবার ওর অপেক্ষায় থাকতাম, ও আবার কবে আসবে, আবার কবে ওর সঙ্গে দেখা হবে, আবার ওর বাবা। উনি আস্তে আস্তে ও বড়ো হতে লাগলো, তারপরে পড়াশোনা, তারপরে নাচ, তারপরে গান। হ্যাঁ, সবাই মিলে আমরা চাইতাম যে ও গানটাই শিখুক, কেন ছোটোবেলা থেকে গুনগুন করে গান করতো মার সঙ্গে সঙ্গে। মা হারমোনিয়াম নিয়ে বসতো, ও তার উপরে বসে বসে গান করতো। তখন ওর মার, ঠিক আছে, ওর তো গানের গলাটা ভালোই হবে, খারাপ না। তখন ওর মা বাবা দুজনেই বললো যে না, ওকে গানটা শেখাবো। হ্যাঁ, তারপরে গানে আস্তে আস্তে করে ওকে নিজের বাড়িতেই ওর মা শেখাতো। তারপরে মাস্টার একজন ছিলেন, উনি আসতেন, উনি শেখাতেন। এইভাবে বলতে থাকে। আর বাবা, বিশেষ করে বাবা মা, যে না ওকে গানের দিকে আমরা এস্টাবলিশ করবো, গানে যে স্ট্যান্ড করতে পারে সেই চেষ্টা করবো। তখন ওরা ধীরে ধীরে নানান জায়গায় যেতে লাগলো, এবং যেখানে গানের কম্পিটিশন হচ্ছে, কোথায় জি বাংলাও বা যেখানে যেখানে হোক সেখানে নিয়ে যেত। খুব কষ্ট করে, কষ্টের মধ্যেই দিয়ে কিন্তু বাবা, বিশেষ করে বাবা খুব হার্ড কষ্ট করেছে এবং এগিয়ে নিয়ে গেছে মেয়েকে, এবং সঙ্গে সঙ্গে মা। আমার তো বিরাট বড়, মানে খুব বিশাল বড় ইয়ে হয়েছে। তখন ও বলেছে যে আমি দিদাকে যেভাবেই আমি দিদাকে বাঁচাবো। হ্যাঁ, ও আমার জীবনদাতা, ভীষণ গর্ব। প্রত্যেকে যখন বলে, আমি হয়তো বাইরে কোথায় যাই মা, একটু এটা, আবার এখান থেকে যখন লোকজন যায়, এটা অঙ্কিতার বাড়ি, অঙ্কিতার বাড়ি, আপনি কে হন? আমি পাশে হয়তো বলে এই যে অঙ্কিতার দিদা, তখন আমার আনন্দে ভরে ওঠে বুক। হ্যাঁ, যাক, এখন ভগবান জানেন, ওকে সুস্থ রাখুক, ও ভালো থাকুক, ও এইভাবেই থাকুক, এটাই আমার কামনা ভগবানের কাছে, যে ও আরও আরও অনেক বড় হোক। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো
ছিলেন তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা। লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়। জীবন তরি যে কোথায় সহজ পণ্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। মনে আছে এখনো যে আমি অবভিয়াসলি নাচের পাশাপাশি, নাচটা তখন মেন ছিল আমার, নাচের পাশাপাশি আমি গানটা টুকটাক ওই স্কুলের উদ্বোধনী সঙ্গীত বলো বা কোথাও কোনো অনুষ্ঠানে যে কোনোভাবেই হোক, উদ্বোধনী সঙ্গীত হোক, সেটা সমাপ্ত সঙ্গীত হোক, গাওয়ার চেষ্টা করতাম স্কুলে। মানে অতটা সাহস ছিল না যে বাইরে কোনো জায়গায় গিয়ে গাইবো। বিভিন্ন নাচের কম্পিটিশানে আমি নাম দিতাম। আমার মনে আছে এখনও যে আমার বেশ কিছু নাচের গানও মনে আছে। আমি একটি গানে নেচেছিলাম, গানটি হলো উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। তো আরেকটা শিবের গান ছিল। এবং মানে এই জার্নিটা আমার জন্য খুব স্পেশাল, যে একটা নাচ থেকে কনভার্ট হয়ে আমি পুরো গানে কনভার্ট হয়ে গেলাম। কোনো সময় আমার বাবা, যখন শিখছিলাম নাচটা, আমার বাবার আমার মায়ের খুবভাবে সাপোর্ট ছিল। মানে আমি যা করব তারা সেটাতেই আমাকে সাপোর্ট করেছে। নাচ করেছি, এবার নাচের পরে তখন বাবা বলেছিল যে নাচটা আপাতত থাক, তুই একটু গানটা চেষ্টা কর, গানটা চেষ্টা করে দেখ। তো সেই পরের থেকে আমার ডান্সটা পুরোপুরি বন্ধ না হলেও যেরকমভাবে শিখছিলাম সেটা বন্ধ হয়ে গিয়ে গানে শিফট হয়ে গেলাম আমি। এবং ছোটোবেলা থেকেই আমি আমার মার কাছেই তালিম নিয়েছি, ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে গান শেখা। তারপরে বাবাও তো খুব ভালো গান গায় আমার, সেখান থেকে মানে আমার বাবা মা ছিল জাজ, মানে মা ছিল আমাকে শেখাতো আর বাবা ছিল শোনার জন্য। মানে আমি মা শেখাচ্ছি আর সেটা ঠিক গাইছি কিনা সেটা ছিল বাবা মায়ের, মানে দুজনের একসাথে দায়িত্ব, কম্বিনেশনের দায়িত্ব। তো হয়তো আজকে যতটুকু হয়েছে বা যতটুকু আমি করতে পেরেছি আমার পরিবার, আমার বাবা মা এবং যারা দর্শক আপনাদের জন্য। তো এরকমভাবেই যাতে সবার আশীর্বাদের হাত আমার মাথায় থাকে এবং যাতে এইভাবেই আমি গানটাকে যেতে পারি। আমার এই গোবরডাঙ্গা টু কলকাতা এই জার্নিটা অনেকটা দিনের জার্নি, অনেকটা বড় জার্নি। এখন এসে আমি বেশ 5-6 বছর ধরে কলকাতায় আছি। আমি খুব ভাবে এই বিষয়টাকে মিস করি যে এই যাতায়াতটা গোবরডাঙ্গা থেকে কলকাতা তো লং প্রসেস ছিল অ্যাকচুয়ালি। এখন তো অনেক যানবাহনের মানে বেড়েছে, ট্রেন বেড়েছে, মেট্রো বেড়েছে, বাস আছে, অটো আছে, উবের আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে এখন। যখন আমি ট্রাভেল করতাম তখন শুধু ট্রেন আর মেট্রো ছিল, আর বাস 3-4টে বদলাতে হতো। তো সেটার জন্য আমার বাবা ভীষণভাবে পুশ করেছিল আমাকে। মানে মা তো ভাই হয়ে যাওয়ার পর খুবভাবে ভাইয়ের পেছনেও একটা টাইম দেওয়া। তো সেই দিক থেকে মা অনেক সময় যেতে পারতো আমার সাথে, কিন্তু মা শিখিয়ে গেছে আমাকে ছোটোবেলা থেকে যে এইভাবে করবি বা এইভাবে চলবি। তো বাবা সবসময় সেই ব্যাকবোনটা থেকেছে যে তুই কর, তোকে যেখানে নিয়ে যাওয়ার আমি নিয়ে যাব। সেটা যদি এখান থেকে গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি যদি তোদেরকে কোনো অডিশন দিতে যেতে হয় তাও আমি নিয়ে যাব। তো বাবা সবসময় এই জায়গাটা খুব ভাবে করেছে। আমি প্রথমে মার কাছ থেকেই তো তালিম নিয়েছি, তারপরে বেশ কিছু বছর আমি রাধাপদ পালের কাছেও শিখেছি, স্যার রাধাপদ পাল। এবং তারপরে আমার জার্নি শুরু হয় রথিজিৎ স্যারের কাছে, কারণ গোবরডাঙ্গা টু
আমাদের নাকতলা, মানে এই ডিস্টেন্সটা ছিল আমার জন্য অনেকটা বেশি ডিস্টেন্স। এবং গোবরডাঙ্গা থেকে এই নাকতলায় যাওয়ার জার্নিটা প্রথমে একটা ট্রেন, তারপর সেখান থেকে মেট্রো, তারপর সেখান থেকে একটা রিক্সা। তো তখন তো সত্যি এত মানে বাবার কাছে সেরকম অর্থ ব্যয় করার মতো অর্থ সেরকম ছিল না। তো তার জন্য যেটা ভেবে বাবা যেত যে হ্যাঁ ধর আমি সাপোজ বলছি 50 টাকা ভেবে ধরে গেছি আমি বা 100 টাকা ধরে গেছি, সে ওই 100 টাকাটুকুই খরচ হবে, তার 101 টাকাও হবে না, 99 টাকাও হবে না। তো সেই সময়ে মনে আছে মানে যখন আমি গোবরডাঙ্গা থেকে স্যারের কাছে গান শিখতে যেতাম, সেই স্যারের কাছে ফেরার পথে মেট্রো স্টেশনের বাইরে একটা ফাস্টফুডের দোকান থাকতো। খুব স্বাভাবিক, সকাল 6টা-7টায় বেরিয়েছি বাড়ির থেকে এবং সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, ওই ফেরার পথে যতটুকু খাওয়া। তো বাবা কইতাম বাবা আমাকে একটা ফিশ ফ্রাই দেবে, এবং প্রত্যেকবার যখন স্যারের বাড়ি যেতাম একটা রুটিন ছিল, বাবা ঠিক ওইটুকুনি টাকা জমিয়ে রাখতো যে আমার মেয়েটা খাবে। বাবা নিজে কিন্তু কিচ্ছু খেত না, বাবা জল খেত, বা কোনো সময় যদি মানে আমি বলতাম যে বাবা আমার থেকে, আমি সবসময় সাধতাম বাবাকে যে আমার থেকে একটু ফিশ ফ্রাই খাও, কারণ সত্যি অত বড় ফিশ ফ্রাই খাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। তো এই জায়গাগুলো আমি খুব মানে ভাবি যে একটা জায়গা থেকে একটা জায়গা ট্রাভেল করে দেন, সব কিছু করেছে এই মানুষগুলো আমার জন্য। মানে বাবা মা, একটা অডিশনে আমি গেছিলাম, আমার বাবা গোবরডাঙ্গা থেকে কলকাতা, মানে কলকাতারও সেটা আরও ভেতরে, আমি বলছি এই অডিশনটা ছিল সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি খুব নামি দামি একটা জায়গায়, সেটা আমি বলতে চাইছি না, সেই জায়গাতে অডিশনটা ছিল। তো খুব আনন্দে সকাল সকাল, খুব টেনশন আনন্দে নিয়ে সেদিন লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার যদি খুব ভুল না হয়ে থাকি তখন ভোর 5টা বাজে। তার মানে আমার এখান থেকে, আমার বাড়ির এখান থেকে ফার্স্ট ট্রেনে বেরোতে হয়েছিল আমাদেরকে। তো সব কিছু মিলিয়ে খুবভাবে একটা এক্সাইটমেন্ট, একটা টেনশনের মধ্যে দিয়ে চলে আসলাম আমার অডিশন দিতে। তো নর্মালি প্রথমে যেরকম অডিশন হয়, লাইন দেওয়া হয়েছে, লাইন যাচ্ছে, লাইনের মধ্যে ছাতা, খুব কড়া রোদ, তার মধ্যে ছাতা, বাবা ছাতা নিয়ে যায়নি, বাবা রুমাল মাথায় দিয়েছে। তো রুমাল মাথায় দিয়ে বাবা আমার পেছনে, আমি সামনে। যখনই লাইনটা সামনে এগোচ্ছে তখন এগোচ্ছি, আর যেই দাঁড়িয়ে যাচ্ছে তখনই একটা জায়গায় একটা প্লাস্টিক বা একটা নর্মাল পেপার, নর্মাল আমাদের যে কাগজ হয় সেই কাগজ পেতে সেখানে বসে পড়ছি, নাহলে অতক্ষণ দাঁড়িয়ে থাকা, তারপরে গিয়ে গানও গাইতে হবে, সব কিছু ক্যালকুলেট করে ওরকমভাবে বসে পড়ছিলাম। তারপরে হুট করে রোদ থাকতে 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 হুট করে দেখলাম যে একটা মেঘলা ওয়েদার, খুব ভালো মেঘলা ওয়েদার, এত রোদ ছিল, অ্যাটলিস্ট সেই রোদটা তো কমলো। সেও আর এক জ্বালা, যখন মেঘ হলো তখনই প্রচণ্ড জোরে হাওয়া দেওয়া শুরু করলো, এবং সেটা এমন জোরে হাওয়া দিচ্ছিল মানে লোকের ছাতা ফাতা উড়ে চলে যাচ্ছিলো, হাতে মধ্যে যদি ব্যাগ ফ্যাগ কোনো হালকা জিনিস থাকে সেটা উড়ে চলে যাচ্ছিলো, এত জোরে হাওয়া দিচ্ছিল। তো সেই সময়টা যখন হচ্ছিল তখন ভীষণভাবে মনে হচ্ছিল যে এটা কেন ভগবান, একটা অডিশন দিতে এসেছি, খুবভাবে প্রিপেয়ার্ড আমি পুরো বিষয়টার জন্য, আর আজকের দিনেই মানে এরকম কেন। তো ঝড় হয়ে গেল, ঝড় থামছে এরকম একটা ব্যাপার। তখন আমরা ভাবছি আচ্ছা ঝড়টা থেমে যাবে নর্মালি, তারপরে আসলো মুষলধারে বৃষ্টি, মানে বৃষ্টি মানে সে কাটা বৃষ্টি যাকে বলা হয়, আমরা বাঙালিরা কাটা বৃষ্টি বলি, তো সেই কাটা বৃষ্টি। তো বৃষ্টিটা হওয়ার সময় নর্মালি একটা শেডের তলায় আমরা দাঁড়িয়েছিলাম, যে শেডের তলা থেকে আমি হাফ বেরিয়েছিলাম, মানে আমি হাফ শেডের তলায়, হাফ শেডের থেকে বাইরে। যে হাফ শেডের থেকে বাইরে ছিলাম সেই পোর্শনটা আমার পুরো ভিজে গেছিলো, মানে আমার চ্যাপ চ্যাপ করছিল, মানে আমার ডান দিকটা মানে যখন ফিল করছি এরকমভাবে ধরে আমি দেখছি পুরো চ্যাপ চ্যাপ করে ভিজেছে। তখন আমি বুঝতে পারছি যে আমার গা পুরো ভিজে, মানে আমি যদি সেটাকে এখন সেই জায়গাটাকে নিংড়াই সেখান থেকে জল পড়বে এরকম ধরনের ভিজে গেছিলো। তো ওই ভেজা গা নিয়ে আমি তখন 3টে বাজে, 3টে থেকে বিকেল 8টা অবধি আমি ভিজা গা নিয়ে রয়েছি। অডিশন হবে কি হবে না তখনও বুঝতে পারছি না, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তখন দেখলাম হুট করে একে একে সবাইকে ডাকা, মানে ওই ভিড়ের মধ্যেই বলছে যারা যারা অডিশন দিতে চাইছো এই একটা লাইনে দাঁড়িয়ে পড়ো।
এরকমভাবে অডিশন খুব স্বাভাবিক একটা অডিশন আমরা দেখে এসেছি, যেরকম এক একজন করে ভেতরে ডাকে, গান ভালো লাগলো না, তারপরে সে বাইরে যায়। তো বললো সবাইকে একটা লাইনে আসো, খুব স্বাভাবিক একটা লাইনে আসলাম, শুনছিলাম। আমার আর আমার বাবার মোটিভ ছিল যাই হয়ে যাক, ঝড় বৃষ্টি কালবৈশাখী যাই হয়ে যাক, আজকে অডিশনটা দিয়ে যাবো এখান থেকে, সে সিলেক্ট হই কি না হই আমি অডিশনটা দিয়ে যাবো। তো আমরা যারা অডিশন বা যারা পার্টিসিপেন্ট তারা এক জায়গায় চলে আসলাম। তো তারপরে একে আমি দেখছি যেই গান গাইছে তাকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানে খুব স্বাভাবিক, যারা বাদ দিয়ে দিচ্ছে তাদের ডান দিক দিয়ে চলে যেতে বলছে একটা ওপেন জায়গার মধ্যে, আর যারা সিলেক্ট হচ্ছে তাদেরকে বাঁ দিকে দাঁড়াতে বলছে। তো আমার কাছে খুব অদ্ভুত ছিল বিষয়টা যে এরকম আমি খুব বেশি ডিউরেশন বলছি 30 to 35 সেকেন্ডস গান শুনছে, সেখানে ওরা ডিসাইড করে নিচ্ছে যে আমরা একে রাখবো, আমি আউট করে দেবো। তখন সেই মুহূর্তে যে গানটি আমি ভেবে গেছিলাম সেই গানটি আমি গেয়েছিলাম। সেই গানটি গাওয়ার পর আমার আগে একজন সিলেক্ট হয়েছিল, তারপরেই আমি সিলেক্ট হয়েছিলাম। তো আমার খুব বেশি গানটা মেবি 45 সেকেন্ড মতো শুনেছিল, 45 সেকেন্ড শুনে বলেছিল তুমি আগে আসো। তো এত কিছুর পরে যেটার জন্য যাওয়া, সেটা যখন পরিপূর্ণতা পেল সেই জায়গাটায় গিয়ে, সেইটার যে আনন্দটা সেটা বোধহয় সেদিন আমি আর বাবা ফিল করেছিলাম। এবং বাড়িতে এসে যখন অবভিয়াসলি মাকে বলেছিলাম, মা খুব বুঝেছিল যে কি পরিস্থিতির মধ্যে সে অডিশনটা, অবভিয়াসলি এরকম অনেক মানুষ আমরা অডিশন দিচ্ছি এখন অনেক লাইন দিয়ে, এবং আমার থেকে অনেক বেশি কষ্ট মানুষ করছে, কিন্তু আমার মনে হয় সেই দিনটা আমার জন্য এইরকম একটা দিন ছিল যে দিনটা আমাকে শিখিয়েছিল যে জীবনে যাই হয়ে যাক না কেন নিজের লক্ষ্য স্থির রাখো, তুমি লক্ষ্যে পৌঁছাবেই। গোবরডাঙ্গার একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা অঙ্কিতা ভট্টাচার্যের জীবনের গল্প যেন এক চলচ্চিত্রের চিত্রনাট্য। মাত্র 6 বছর বয়সে যখন অনেকেই খেলনা আর কার্টুন নিয়ে ব্যস্ত থাকে, তখন অঙ্কিতার সামনে দাঁড়িয়েছিল এক কঠিন সিদ্ধান্ত, নাচ না গান। আর সে বেছে নিয়েছিল গানকে। কিন্তু এই সিদ্ধান্ত যে সহজ ছিল না তা বোঝা যায় তার শৈশবের গল্পে। তার গান শেখা নিয়ে শুরু থেকেই একের পর এক বাধা এসেছে। আত্মীয় পরিজন থেকে প্রতিবেশী পর্যন্ত অনেকেই বলেছিলেন, মেয়েকে গান শিখিয়ে কি হবে, শেষে তো বিয়েই দিতে হবে। কেউ কেউ বলতেন, ওকে পড়াশোনায় মন দিতে বলো, গান গেয়ে কিছু হবে না। এইসব কথার মধ্যে দিয়েই অঙ্কিতার পরিবার এগিয়ে গিয়েছিল। বাবার চাকরি ছিল না, সংসারে অভাব অনটন ছিল চরমে। গোবরডাঙ্গা থেকে কলকাতায় আসা, রোদ বৃষ্টি কুয়াশা অপেক্ষা করে ট্রেনে চেপে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অডিশন দেওয়া, এই ছিল অঙ্কিতার জীবনযাত্রা। বাবা নিজের শরীর ভেঙে ফেলেছেন মেয়ের স্বপ্নের পেছনে দৌড়তে গিয়ে। একসময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে অঙ্কিতা নিজেই ভেবে নিয়েছিল গান ছেড়ে দেবে, কারণ কোনো প্ল্যাটফর্মেই স্বীকৃতি আসছিল না। তবু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে শেষবারের মতো একটি অডিশন দিয়েছিল। সেটাই ছিল সারেগামাপা 2018-19 অডিশন। আর সেখানেই সব ইতিহাস বদলে যায়। কোনো রিয়েলিটি শোতে তিনি শুধু জয়ী হননি, তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। তার কণ্ঠে উঠে এসেছে বাংলা সঙ্গীতের আবেগ, বেদনা, প্রতিবাদ আর শক্তি। আজ তিনি শুধু একজন প্রতিভাবান গায়িকা নন, তিনি এক প্রতীক, সাহস, অধ্যাবসায় আর কৃতিত্বের প্রতীক। তিনি প্রমাণ করেছেন অভাব, কষ্ট, উপহাস সব পেরিয়ে যদি স্বপ্নে বিশ্বাস থাকে তবে সাফল্য অনিবার্য। মনে হচ্ছে যেন আমার জন্য ভগবান লিখে দিয়েছে তোর লাইফে সাকসেস আসবে না। মানে হয় না একটা, তুমি মানে বুঝতে পারছো যে ভগবান তোমায় ইশারা দিচ্ছে যে তুমি সবটুকু ভালো করে নাও, তারপরেও তোমার ভালোটা হবে না। তো আমার মনে হয়েছিল ভগবান তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? আমি তো এত চেষ্টা করছি, এরকম না যে আমি ফাঁকি দিচ্ছি বা এরকম কিছু, আমি তো চেষ্টা করছি, দিন রাত রেয়াজ করছি, দিন রাত গান শুনছি, মাকে গান শোনাচ্ছি, মা আমাকে কারেকশন করাচ্ছে, অডিশন দিচ্ছি, তারপরেও কেন হচ্ছে না আমার?
এই সব কিছু ভেবে আমি একটা টাইমের পর মানে আমি সেটা হয়তো এখন বললে অদ্ভুত একটা মানে হাসির বিষয় শোনাবে, যে আমি খুবভাবে ডিপ্রেসড হয়ে পড়েছিলাম যে সেই সময় যে আমার কিছু হচ্ছে না, আমি গানটা ছেড়ে দেব। খুব স্বাভাবিক, আমার বাবা মাও দেখছে পুরো বিষয়টা, বাবা মাও ভেঙে না পড়লেও তাদের তো বোঝা যায় যে তাদেরও মন খারাপ একটা থেকেই যাচ্ছে। তো আমি ভাবছি যে আমি এত কিছু করে তো কিছুই করতে পারছি না। তো আমি একটা অডিশন দিয়ে ফিরছিলাম, মানে অডিশন আমি চান্স পাইনি, সেখান থেকে ট্রেনে ফিরছিলাম। সেদিন আমি বাবাকে বলেছিলাম, আমার মা ছিল সাথে, আমি বলছিলাম মা আমি আর গান বাজনা করবো না, যেটুকু হয়েছে থাক, এরপরে পড়াশোনার দিকেই মনটা দিই। আর কিছুই তো হচ্ছে না, মানে আমি কিছুই করতে পারছি না, মানে যেটা জন্য তোমরা এত কিছু করছো আমার জন্য, এত খাটছো আমার জন্য, আমি তো সেই জায়গাটাই তোমাদেরকে দিতে পারছি না। মানে হয়তো এই কথাটা আমি খুব ইজিলি বলছি এখন, যখন সেই কথাটা আমি ভেবেছিলাম আমার মনে আছে, মানে আমি হাউ হাউ করে কাঁদছিলাম মায়ের সামনে যে মা আমি তো পারলাম না করতে, আমি পারছি না করতে, আমার বলো পথ বলে দাও আমায়। আমার তখন একটাই পথ মাথায় ছিল যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, ওখানে স্টপ দিই, এবারে পড়াশোনা। কারণ খুব স্বাভাবিক, অলরেডি তখনও মানুষ বলছে যে গান গাওয়াস না, হবেই না কিছু, তো সব কিছুর মাথায় একটা চলতে চলতে যে ভাবছি দূর ছেড়ে দিই, দরকার নেই, থাক ওটা নর্মালি যেরকম আছে সেরকম থাক, যদি ইচ্ছে হয় কোনো সময় অবশ্যই গাইবো, ইচ্ছের জন্য থাক, প্রফেশন নয় বা আমার লাইফ নয়। তো তখন টিভিতে সারেগামাপার অ্যাড দেখাচ্ছিল যে এইখানে এখানে 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 অডিশন হবে, আপনারা যারা যোগাযোগ করতে চান আপনারা আসতে পারেন। খুব এক্সাইটেড হয়ে, খুব একটা টেনশনে সব কিছু মিলেমিশে অডিশনটা দিয়েছিলাম। আমি দেখলাম যে পরবর্তীতে ঠিক তার 10 থেকে 15 মিনিট না হলে আধা ঘন্টার মধ্যে জানালো যে আমি সিলেক্টেড পরবর্তী রাউন্ডের জন্য, আর পরবর্তী রাউন্ডটা ঠিক তার পাশের রুমটাতেই হচ্ছে। তো বসালো, তখন ওই মনের মধ্যে একটা চলছে সেকেন্ড রাউন্ডই তো, যদি না পাই সেই তো বা বাড়ি ফেরত যেতে হবে, কিন্তু মাথার মধ্যে ছিল যে ভালো করে গানটা গাইতে হবে, মানে যেটার জন্য আমি এখানে এসেছি আজকে সেটা আমাকে ভালো করে করতে হবে, সে আমি চান্স পাই কি না পাই সেটা পরের কথা, গানটা ভালো করে গাইবো। তারপরের দিন আবার আসতে হলো থার্ড অডিশনের জন্য। তারপর দিন আবার আসলাম, তখন দেখলাম যে যারা যারা এতজন ছিল তাদের মধ্যে থেকে খুব অল্প হয়ে বেশ কয়েকজন থার্ড রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে, তো সেখানে আমি ছিলাম। তো সেই অডিশনে মনে আছে আমাকে বলা হয়েছিল তোমার যেটা মনে হচ্ছে তুমি গাও, তোমার এরকম বাধা ধরা নেই, তুমি এই লিস্ট দিয়েছো, আমার লিস্ট থেকে কিছু বলবো না, যেটা ইচ্ছা গাও। আমি গেয়েছিলাম গানটা, আমার এখনো অবধি আমার সারাটা জীবন মনে থাকবে যে গানটা গেয়েছিলাম, কভি আর কভি পার লাগাতি রে নজর সैया घायल किया रे तूने मोरा जिगर, कभी आर कभी पार लगाती रे नजर सैया घायल किया रे तूने मोरा जिगर। এই গানটা পুরোটা গেয়েছিলাম। এবং এরপরে গেছিলাম लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। তো এই দুটো গান গাওয়ার পর সবাই খুব ভাবে অ্যাপ্রিসিয়েট করে। তো ততক্ষণ অবধি টেনশন চলছে যে আচ্ছা আমি কি যাচ্ছি পরবর্তী রাউন্ডে কি যাচ্ছি না। তখন সিনটা ছিল যে আমাকে ফোন করবে, আমি যদি গ্রুমিংয়ের জন্য সিলেক্টেড হয়ে যাই দেন আমাকে ফোন করবে। তো নর্মালি আমি বাড়ি চলে যাই, আমার সব কিছু জমা টমা দিয়ে। মা বলছে যে প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেছে কোনো ফোন নেই। মা বলছে বাদ দে, হয়ে গেছে, আর আসবে না ফোন। আমি না নিজের ভেতর থেকে খুব ভাবে কনফিডেন্ট ছিলাম যে আমি ঠিক গান গেয়েছি, মানে যেটা আমি এক্সপেক্টেড নিজের কাছ থেকে সেইটুকু আমি দিয়েছি, চান্স পাবো না। খুব ভাবে আমার মনের মধ্যে এটা মানে চলছিল অনেক দিন ধরে। তারপরে ফাইনালি 1.5 সপ্তাহ পর ফোন আসলো। ফোন এসে বলা হলো যে তুমি সিলেক্টেড ফর গ্রুমিং রাউন্ড। তো সেইটা শুনে আমি যে কিভাবে নেচেছিলাম বাড়িতে, এবং মার চিৎকার, মানে সেটা আমার এখনও কানে বাজে। মার চিৎকার, বাবা যখন বাড়িতে আসে সন্ধ্যাবেলায়, তখন বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে গ্রুমিংয়ের জন্য সিলেক্ট করেছে। মানে নিজের মাথায় বসিয়েছিলাম যে এত দূর যখন হয়েছে বাদ বাকিটাও আমার হওয়া, মানে বাদ বাকিটা হওয়া বই। সে আমাকে যদি দিন রাত রেয়াজ করতে হয়, দিন রাত গান শুনতে হয়,
আমাকে যদি মানে আমার গলা ভেঙে যাক গান গাইতে গাইতে, কিন্তু সেই গানটা বা সেই যে টাস্কটা আমাকে দেওয়া হবে সেটা আমি ফুলফিল করেই ছাড়বো। একটা মানে চ্যালেঞ্জ ছিল ভেতরে যে না করেই যাবো, যা হবে দেখা যাবে, করে যাবো আমি এখান থেকে। তো সেইখানে সিলেক্ট হলাম। মানে আমার প্রথম কেউ আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে গাইতে দেখবে, মানে সেটা আমার জন্য আর বাদবাকি থেকে সব থেকে উপরে হয়ে গেছিলো। যে আর যাই কি হোক না হোক, অ্যাটলিস্ট যে চ্যানেলটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, মানে আমরা ইন্সপায়ার্ড যে চ্যানেলটার থেকে বা যে শোটার থেকে ইন্সপায়ার্ড, সেই শোতে আমি দাঁড়িয়ে গান গাইছি এবং পুরো বাংলার মানুষ এবং বাংলার মানুষ যেখানে যেখানে আসে বা এই চ্যানেল যেখানে যেখানে আছে সেই মানুষগুলো আমাকে দেখছে। সেই গানটাও কোনোদিন আমি ভুলবো না। গানটা ছিল করলে প্যার করলে কে দিন হ্যায় यही पर चोरी से कोई देखे ना कहीं, अरे पगले नजर मिला जहां मिले तुझे कोई हंसी, कर ले प्यार कर ले के दिन है यही पर चोरी से कोई देखे ना कहीं। তো এইটা আমি গেয়েছিলাম এই গানটা, এবং এই গানটা গাওয়ার পর প্রথম আমি গোল্ডেন গিটার পাই এবং সবাই স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলাম আমি এই গানটার জন্য। এবং এটা হয় না যে একটা টাইমের পর এসে মানে আমি যেটা হচ্ছে আমার সাথে সেটা আমার জন্য খুবভাবে আনএক্সপেক্টেড একটা জিনিস ঘটছে। তো যেদিন আমি এই এপিসোডটা কমপ্লিট করেছিলাম, গোল্ডেন গিটার পেয়েছিলাম, সে আমি স্টেজে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদেছিলাম যে না, ঠিক লাইফ আমি চুজ করেছি আমার জন্য, আমি ভুল লাইফ চুজ করিনি। তখন গিয়ে খুব ভাবে রিলেটেবল ছিল যে না, আমি একদম ঠিক পথে আছি, আমার বাবা মা আমাকে ঠিক পথে নিয়ে এসেছে এতদিন ধরে। মানে আমি যদি এখন গানটা ছেড়ে দিতাম তাহলে হয়তো আমার কাছে আজকে এটা থাকতো না। সে কে এলো সে তো নয়, লাগে ভয় ছেড়ে দাও, ও গো পথ ছাড়ো, ও গো যেতে দাও পথ ছাড়ো, গিলি গিলি যাখা গিলি গিলি যাখা গিলি গিলি যাখা পিলি 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 গিলি গিলি যাখা গিলি গিলি যাখা গিলি গিলি যাখা পিলি 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 পিলি। তো এই গানটা তো আমি গোল্ডেন গিটার পেয়েছিলাম, স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলাম। তো তারপরে সিলেক্ট হয়ে গেলাম আমি টপ 18-এ, মানে যেটা এবার মূল পর্ব যেখান থেকে সারেগামাপা শুরু হবে সেই জায়গায় আমি সিলেক্ট হয়ে গেছি। আমি তো কোনোদিন করেই দেখিনি যে ইয়ডলিং বিষয়টা কি হয়। হ্যাঁ, শুনেছি কিশোর কুমার স্যার প্রচণ্ড পরিমাণে ইউজ করতো ইয়ডলিং জিনিসটা এবং আরও অনেক জায়গা থেকে শুনেছি, কিন্তু নিজে কোনোদিন ট্রাই করিনি। তো সেই গ্রুমিংয়ে আমাকে শেখানো হয়েছিল যে গাধার ডাক কি করে হয়, সেই গাধার ডাকটা ইয়ডলিংয়ে ইউজ করবার জন্য, মানে হ্যাঁ চু হ্যাঁ চু। তো এই বিষয়টা ইয়ডলিংয়ে ইউজ হয়। তিকড়মবাজি 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 মিয়া রাজি বিবি রাজি क्या करेगा काजी तिकड़मबाजी। तो এইটা শেষে গিয়ে আরেকটা গান ছিল हम थे वो थे और समा रंगीन समझ गए ना तररररा जाते थे जापान पहुंच गए चीन समझ गए ना अरे हन्ने 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 प्यार हो गया। এই দুটো গান একসাথে ছিল, মাঝখানে একটা ইয়ডলিং এর পার্ট ছিল। তো সেইটা যখন ফুলফিল ভাবে আমি করতে পেরেছিলাম, মানে আমি যতটুকু চেষ্টা করেছিলাম যে এইটুকু আসবে সেটুকু এসেছিল। সেই কুইমে কুদকে মার জানার আগে আমার বিভৎস জ্বর, আমি বমি ফমি করে স্টেজে উঠেছিলাম গাইতে। তো তার আগে একটা টেকনিক্যাল সমস্যার জন্য 2 ঘন্টা শুটিং অফ। তখন আমি খুব ভাবে টেনশানে ছিলাম যে ভগবান তুমি আমাকে জ্বর হওয়ালে এমন একটা সময়, যে সময়টা আমার খুব ভাবে ইম্পর্টেন্ট একটা সময়, যে সময়টা আমাকে নিজের জানটুকু দিয়ে দিতে হবে আমাকে ফাইনালে যাওয়ার জন্য। সেই সময় এরকম 101 জ্বর নিয়ে আমি গাইবো কী করে, আর গলাটাও মনে হচ্ছে খুব টায়ার্ড একটা। তখন আমি ভেবেছিলাম যে না, আমি গানটা পেয়েছি, গানটা আমি গেয়েই ছাড়বো যে কোনো মতেই হোক। তো গানটা গাই এবং গানটা 7.5 মিনিট চলে যাওয়ার পর যখন দেখলাম যে পুরো বিষয়টা সাকসেসফুল, আমি যে ভেবেছিলাম যেটা, সেইভাবেই গানটাকে আমি প্রেজেন্ট করতে পেরেছি। লাস্টে কুঁয়ো ছিল আমার ডান দিকে একটা, সেই লাস্টে একটা সিকোয়েন্স ছিল যে আমাকে কুঁয়োতে গিয়ে ঝাঁপ দিতে, আরে না বলে না বলে ওই কুঁয়োতে ঝাঁপ দিতে হবে। তো সেটাও করেছিলাম। তো আমার নতুন নতুন জিনিস মানে নিজের থেকে ট্রাই করতে আমার খুব ভালো লাগতো। তো সব কিছু হয়ে যাওয়ার পর সেই একটা এপিসোডে আমি সেমিফাইনালে সিলেক্ট হয়ে যাই।
আমাকে গোল্ডেন টুপি দেওয়া হয় সেমিফাইনাল টু গ্র্যান্ড ফাইনালের জন্য। তো সেই দিনটা আরেকটা মেমোরেবল দিন আমার কাছে, যে এত কিছুর পরে মানে যেটা স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন সারেগামাপার ফাইনালে আমাকে মানুষ গাইতে শুনবে, সেই জায়গায় আজকে আমি গাইবো, মানে সেই জায়গাটায় মানুষ শুনবে আমাকে আজকে। তো সেইটা খুবভাবে একটা মানে খুব এক্সাইটমেন্টের একটা জায়গা ছিল। বলার সময় আসলো যে এইবারে চ্যাম্পিয়ন অ্যানাউন্স হবে, তো সেই সময় আমি আর স্নিগ্ধদা ছিলাম সেই জায়গাতে। তো স্নিগ্ধদা আমার পাশে ছিল, আমি ছিলাম। আমি যে ভগবান কি হবে কি হবে, আমি খুবভাবে মানে ভীষণভাবে আমার পা ফা কাঁপছিল স্টেজের ওপর, যে ঠিক আছে যাই হবে আনন্দ হবে, যে আমি সেকেন্ড হই আমি থার্ড হই বা যাই হই আমি আনন্দে থাকবো, কারণ আমি নিজের জায়গাটুকু দেখে নিচ্ছি যে আমার যেটুকু জায়গা মানে যেটার জন্য মানুষের কাছে আমার গান পৌঁছে দেওয়া সেটা আমি পেরেছি। তো তারপর যখন যিশুদা 1 2 3 বা 3 2 1 বলে আজকের মানে এবছরের উইনার 2018-19 উইনার বলে একটা পজ নিয়ে যখন আমার নামটা বললো, আমি না খুব ভাবে হয়ে গেছিলাম, মানে কি কি আমি ঠিক শুনলাম, আমার নামটা বলা হলো। ওই টাইমে না মানে আমি অবভিয়াসলি সিনটা আছে, আমি কেঁদে দিয়েছিলাম খুব ভাবে। আমার গৌরবদা জড়িয়ে নিয়েছিল যে কংগ্রাচুলেশন গৌরবদা, এটা সত্যি। স্বপ্ন তখনই জয়ী হয় যখন তাতে সাহসের সঙ্গ থাকে। আজকের এই গল্প শুধু একটি মেয়ের গান জয়ের গল্প নয়, এক সংগ্রামের, আত্মবিশ্বাসের আর ভালোবাসার জয়গাথা। অঙ্কিতা ভট্টাচার্য আমাদের শেখালেন যে প্রতিভা তখনই পূর্ণতা পায় যখন তা সাহস, পরিশ্রম আর ত্যাগের সঙ্গে পথ চলে। গোবরডাঙ্গার ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই মেয়েটি প্রমাণ করে দিয়েছে স্বপ্নের কোনো গণ্ডি হয় না, না বয়স, না সমাজ, না অভাব, কিছুই কোনো নারীর চলার পথ থামিয়ে রাখতে পারে না, যদি তার ভেতরে জেদ থাকে কিছু করে দেখানো এবং পাশে থাকে পরিবারের নিঃশর্ত সমর্থন। সেই মেয়ে যাকে নিয়ে লোকে বলেছিল গান শিখিয়ে কি হবে, আজ সে কোটি কণ্ঠের হৃদয়ে রাজ করছে তার গানের মাধ্যমে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, চেষ্টা যদি সত্যি হয় স্বপ্ন কখনো ছায়া হয়ে মিলিয়ে যায় না, একদিন ঠিক আলো হয়ে ফিরে আসে, নিজের নামের মতোই জলজল করে। এমন আরো অনুপ্রেরণার গল্প নিয়ে আবার ফিরব বিজয়িনীর পরবর্তী পর্বে, যেখানে আমরা খুঁজে নেব সেই নারীদের যারা সমাজের প্রথাকে ভেঙে নিজেদের পরিচয় গড়েছেন। ততদিন চোখ রাখুন, মন রাখুন এবং বিশ্বাস রাখুন আপনার মধ্যেও একজন বিজয়িনী আছেন।